আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান কথোপকথন দেখবার জন্যে। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা একজন আমন্ত্রিত অতিথিকে আমাদের স্টুডিওতে অনুরোধ করে আনি, যার পথ চলা, যার প্রাপ্তি অপ্রাপ্তি, যার জীবনের অনেক কথা, যেগুলো তার কথা কিন্তু অজস্র মানুষের জন্য অনুপ্রেরণা। সেই রকম একজন অতিথিকে আমরা আজকে আমাদের স্টুডিওতে এনেছি। তিনি জাতীয় অধ্যাপক ডক্টর এ.কে আজাদ খান। 2018 সালে তিনি আমাদের বাংলাদেশের বেসরকারি পর্যায়ের সর্বোচ্চ পদক বা পুরস্কার স্বাধীনতা পদক পেয়েছেন। 2021 সালে তিনি জাতীয় অধ্যাপক হয়েছেন। তার সম্পর্কে সংক্ষেপে বলি, তিনি জন্মেছেন বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কৃষ্ণকাঠি গ্রামে। তার বাবার নাম মরহুম ফজলুর রহমান খান। স্কুল করেছেন তিনি বরিশালের পাদ্রী শিবপুর সেন্ট আলফ্রেডস হাই স্কুল থেকে। তিনি 1958 সালে আমি আবার বললাম, তিনি সর্বোচ্চ নম্বর পেয়ে ম্যাট্রিক পাস করেছেন। তারপর ঢাকা কলেজ থেকে 1960 সালে ইন্টারমিডিয়েট পাস এবং 1970 সাল থেকে FCPS পাস করেছেন এই আমাদের জাতীয় অধ্যাপক। কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি আমাদের মাঝে এসেছেন। আপনার মতন একজন সজ্জন মানুষকে আমাদের মাঝে পাওয়া, শুধু আমাদের মাঝে না, আমাদের দর্শকদের মাঝে পাওয়া, এটা একটা অনেক বড় ব্যাপার বলে মনে করি। আমি একটু আপনার ছোটবেলার কথা শুনতে চাই। আমার গ্রাম এটা একটা অজপাড়াগাঁই বলতে হবে। এত অজপাড়াগা যে আমার সমস্ত গ্রামে বোধহয় ইটের তৈরি একটা পুরানো মসজিদ ছিল, এছাড়া কোনো ইটের তৈরি কিছু ছিল না সেই সময়। হ্যাঁ, সেই সময় অত্যন্ত পাড়াগা। এবং ওখানে অবশ্য ওই পাশের গ্রামে একটা পুরানো মিশন, রোমান ক্যাথলিক মিশন, তার জন্য সেই মিশনের স্কুল ছিল। সেটার থেকে ওই এলাকায় শিক্ষা দীক্ষার একটা প্রসার হয়েছে, যেটার নাম আপনি বললেন পাদ্রীশিবপুর সেন্ট আলফ্রেডস বিখ্যাত গ্রাম হাই স্কুল। এবং এটা কিন্তু বাংলাদেশের অত্যন্ত পুরানো মিশন, বলতে গেলে সরফরাজ খান সমাজ থেকে। সেই ইতিহাস আমি না বললাম। তো আমার বাড়ির থেকে এটা হাঁটার মানে দূরত্ব, এর মধ্যে একটা খেয়া পার হইতে হতো। তখন খেয়া পার হতো তখন একটা নাম ছিল শ্রীমন্ত নদী, কিন্তু এটা এককালে বড় ছিল, কিন্তু এখন তখন বড় খাল হয়ে গেছিল। সেটাতে এখন আছে, ব্রিজ আছে, কিন্তু তখন তো নদী খেয়া পার হতে হতো। তাতে সম্পূর্ণ 15 মিনিটের বেশি লাগতো না। তাতে আপনি ডিস্টেন্স আপনার বাড়ি থেকে গিয়ে স্কুল করতেন আপনি? তা তো অবশ্যই। শুধু তাই না, সকালবেলায় স্কুলে দুইটা হচ্ছে, একটা ঘন্টা ওয়ার্নিং দিত, একটা ঘন্টা দিত। ঘন্টা মানে শুরু হয়ে গেল, ওয়ার্নিংটা শোনা যাইতো আমাদের বাড়ি থেকে, বড় বেল ছিল, শোনা যাইতো। এবং ওয়ার্নিং দিলে আমরা খেতে বসতাম। আচ্ছা, তাড়াতাড়ি খেয়ে ঠিক সময় মতো পৌঁছে যেতাম। স্কুলের পরেই আমি ঢাকা চলে আসছি, ঢাকা কলেজের পরে ঢাকা মেডিকেল কলেজ, সেটা শেষ করলেন, তারপর বিদেশ চলে গেলেন। না, ঢাকা মেডিকেল কলেজ পড়ার পরে আমার ক্লিনিক্যাল যে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, সেটাও ঢাকায় কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস অফ পাকিস্তান ছিল তখন, যেটা এখন কলেজ অফ সার্জনস অফ বাংলাদেশ। তা আমি মুক্তিযুদ্ধের সময় ঢাকায় ছিলাম। শুধু তাই নয়, মুক্তিযুদ্ধটা তো আমার জন্য অত্যন্ত আমি কি বলবো বিরল সুযোগ, কারণ আমি মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর মা বাবার চিকিৎসকদের মধ্যে একজন ছিলাম। তারপর ওনার যে গলব্লাডার ব্যথা হয়, তার ফ্রন্টাল চিকিৎসক আমি, ওনার বাড়িতে আমি থেকে, যে চিকিৎসার জন্য বঙ্গবন্ধুকে বিদেশ যেতে হলো, তারপরে অপারেশন করতে বিদেশে গেলে। আমি বিদেশে গেছি কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে। আমি গেলাম 72 সালে সেপ্টেম্বর মাস। তো অক্সফোর্ডে যে আমার যে গবেষণাটা, সেই গবেষণাটা ছিল হলো একটা অসুখ সংক্রান্ত, বলে আলসারেটিভ কোলাইটিস, আমার দেশে বলবে ক্রনিক ডিসেন্ট্রি ধরেন, তো যেটাকে আমরা বলি ক্রনিক ডিসেন্ট্রি, আমার দেশে বলবে যে ডায়রিয়া বা রক্ত যায়। সেখানে যে ওষুধ ছিল, সে ওষুধের মৌলিক উপাদানটা আমি আবিষ্কার করেছিলাম, তার থেকে নতুন উন্নত মানের ওষুধ আবিষ্কার করেছিলাম। তো আমি যখন অক্সফোর্ডে, তখন প্রথম কথা হলো আবিষ্কার করলে তো সেটা
পেটেন্ট করা যায়। তখন অক্সফোর্ডে বা আমার নিজের মনেও এটা পেটেন্ট করাটা আমরা মনে করছি যে এটা হলো ব্যবসায়ী মনোবৃত্তি। পেটেন্ট করা তো একটা ব্যবসায়ী মনোবৃত্তি। তো আমরা ডেলিভারিটি ঠিক করেছি পেটেন্ট করব না। এটা করলে যে আমি আর্থিকভাবে লাভবান হব সেটা কিন্তু আমি বুঝেছিলাম, কিন্তু আমরা করবো না যাতে ওষুধটা তাড়াতাড়ি এসে যায় এবং মানুষের কল্যাণে তাড়াতাড়ি ব্যয় হয়। তো এখন পর্যন্ত ওই অসুখে সেই ওষুধটাই এখন চলে। কি নাম ওষুধের? এটা হলো একটা কেমিক্যাল, জিজ্ঞেস করছি। একটা কেমিক্যাল 5 অ্যামাইনো স্যালিসাইলিন, ওটার প্রিপারেশন। ওর অনেক প্রিপারেশন আছে, ডাইপেন্টাম, অ্যাসাকল, মেসাকল, বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আছে। কিন্তু আবিষ্কারক আপনি, অভিনন্দন জানাচ্ছি আমি। তারপরে তো লন্ডন থেকে তো আপনি ফিরে এলেন। অক্সফোর্ড থেকে অক্সফোর্ড থেকে আমি আসাও সেটাও একটা ঐতিহাসিক ব্যাপার বলতে পারেন। অক্সফোর্ডে আসার যখন আমরা প্ল্যান করি, অক্সফোর্ডে আমার ডিপার্টমেন্টে, এটাকে এই ডিপার্টমেন্ট তো একদম বলতে গেলে আন্তর্জাতিক ডিপার্টমেন্ট। কারণ আমাদের ডিপার্টমেন্টে আমি যখন ছিলাম তখন পৃথিবীর সমস্ত মহাদেশের অন্তত একজন লোক আছে ওখানে। আচ্ছা, আছে, খালি অ্যান্টার্কটিকা ছাড়া। অ্যান্টার্কটিকাতে লোক নাই, কাজের প্রশ্ন নেই। ইংরেজ ছিল মাত্র একজন, বাকি একজন সাউথ আমেরিকার, আমেরিকান, একজন অস্ট্রেলিয়ান, একজন ইন্ডিয়ান ছিল। তো ও আর আমি এক অফিস রুম ব্যবহার করছি। তো আমরা প্ল্যান করি যে আমরা গাড়ি চালিয়ে দেশে আসবো। গাড়ি চালিয়ে দেশে আসবেন? হ্যাঁ, ইংল্যান্ড থেকে। আচ্ছা, ইংল্যান্ড থেকে গাড়ি চালিয়ে আমরা আসছিলাম 77 সালে। এবং সেটা খালি গাড়ি চালিয়ে না, এই পথে আমরা হোটেলে থাকিনি, আমরা ক্যাম্পিং করে আসছি। এটা 77 সালের হচ্ছে। আপনার সেই ভারতীয় বন্ধুর নাম মনে আছে? হ্যাঁ, বলেন কি, আপনার 5.5 বছর এক রুম শেয়ার করছি। ওর নাম ছিল ভূপেন্দ্রজিৎ সিং আনন্দ। ও দেশে এসেছিল, দেশে এসে প্রফেসর হয়েছিল দিল্লিতে মৌলানা আজাদ মেডিকেল কলেজে, জিবি পান কাজে। কিন্তু ওই যে দিল্লিতে শিখদের উপর একটা রায়ট হয় না, তাতে ও আননাফড হয়ে যায় এবং ও আমেরিকা চলে যায়। সেখানে যে হিউস্টনে প্রফেসর হয়ে যায়। তো হিউস্টনে মারা গেছে। আনন্দ ছিল টাইটেল, না? আনন্দ। আজকের অনুষ্ঠান থেকে তার প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। আমরা একটা বিরতিতে যাব। প্রিয় দর্শক, দেখছেন আমাদের নিয়মিত অনুষ্ঠান কথোপকথন। কথা বলছি ডক্টর আজাদ খানের সঙ্গে। আবার আমরা ফিরবো অনুষ্ঠানে বিরতির পরে, ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পর আবার আমরা ফিরে আসছি আমাদের অনুষ্ঠানে। দেখছেন কথোপকথন, কথা বলছি ডক্টর এ কে আজাদ খানের সঙ্গে। বারডেমের যাত্রাটা মোটামুটি সবাই জানি, তবুও যদি একটুখানি অল্প করে বলেন। বারডেমের প্রতিষ্ঠাতা, স্বপ্নদ্রষ্টা জাতীয় অধ্যাপক ডক্টর ইব্রাহিম, উনি মনে করছিলেন 80-র দশকে যে আউটপেশেন্ট দিয়েই খালি হবে না, একটা মাল্টিডিসিপ্লিনারি হসপিটাল বানাতে হবে। উনি পাকিস্তান আমলে চেষ্টা করছেন, তখন করতে পারেন, কিন্তু বঙ্গবন্ধু এগিয়ে আসলেন। এই বারডেম প্রজেক্ট হচ্ছে বাংলাদেশের প্রথম পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। সরকারি টাকা যে পাবলিকের হাতে খরচ করে মানুষের করা যায়, এই ধারা প্রবর্তন করেছে। এবং বঙ্গবন্ধুর মতো দূরদৃষ্টি সম্পন্ন লোক না হলে এটা হতো না। কারণ সাধারণত মানুষ মনে করে, অন্তত সিভিল সার্ভেন্টরা তো মনে করেই যে গভর্নমেন্টের হাত দিয়ে খরচ করতে হবে। আমি মনে করি যে উনি যে করলেন, উনি খুব স্ট্রিক্ট ডিসিপ্লিনেরিয়ান ছিলেন এবং উনি চেষ্টা করেছিলেন যে এখানে যারা হবে এটা মানুষের কল্যাণের জন্য নিবেদিত প্রাণ হতে হবে। সব এটা শুরু হয়েছিল বোধহয় সেগুনবাগিচা ডায়াবেটিক সমিতি শুরু হয়, কিন্তু বারডেম প্রতিষ্ঠান শুরু হয় শাহবাগে। এখানে 1980 সালে শাহবাগে মুভ করে। তখন তো 300 বেডের হসপিটাল দিয়ে শুরু হয়। ওই যেটা বিল্ডিং 15 তলা দেখতে পাচ্ছেন, সেটা তো প্রথম ফেজে 6 তলা। বাংলাদেশ হওয়ার পরে দেশে তো ঠিক ভালো হসপিটাল ছিল না, সুতরাং বারডেম এই দেশে হসপিটাল সার্ভিসের পথিকৃৎ বলতে পারে। সেট দি স্ট্যান্ডার্ড, যে ল্যাবরেটরি স্ট্যান্ডার্ড। এখনও বাংলাদেশে যে ল্যাবরেটরি পার্সোনাল আছে তা অধিকাংশ কিন্তু বারডেমের ট্রেন। শিশুদের মধ্যে ডায়াবেটিসের প্রবণতা আছে। হ্যাঁ, সে ডায়াবেটিস তো সবারই হয়, শিশুদের কম হবে তা ঠিক, কিন্তু বারডেম তো খালি ডায়াবেটিক রোগের চিকিৎসা না, বারডেম তো সব রোগের চিকিৎসা হয়তো। মানে এই যে লোকদের আর্থিক সাহায্য করা, সেইটা ফোকাসড অন ডায়াবেটিস।
কারণ এখানে আরেকটা কথা বলা দরকার যে ডায়াবেটিক সমিতি তো স্টাবলিশ হয় 1956 সালে। পৃথিবীতে কোনো ডায়াবেটিক সমিতি নাই যারা মানে এত বড় তো নাই, সুতরাং এরা পৃথিবীর বৃহত্তম ডায়াবেটিক সমিতি। কিন্তু শুধু তাই না, ডায়াবেটিক সমিতির যে প্রতিষ্ঠান মিলাইয়া যে নেটওয়ার্ক আছে সেটা কিন্তু পৃথিবীর বৃহত্তম স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক, নট ফর প্রফিট বেসে রান করা। গভর্নমেন্ট তো অবশ্যই অনেক বড় কলোসাল ব্যাপার, কিন্তু ডায়াবেটিক সমিতির পৃথিবীর বৃহত্তম নট ফর বেসিস স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক। ইদানিং ডায়াবেটিস রোগীর সংখ্যা যে বেড়ে যাচ্ছে, এটা তো আপনি জানেন নিশ্চয়ই। না, এটা খালি বেড়ে গেছে না, এটা তো মহামারীর রূপে চিহ্নিত। মহামারীর রূপে চিহ্নিত হয়ে গেছে। চিহ্নিত খালি তাই না, এটা মহামারীর রূপে প্রথম চিহ্নিত করে হলো ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন। ওই একই বছরই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে মহামারীর রূপে চিহ্নিত করে। পরে 2016 সালে 14ই নভেম্বরকে ইন্টারন্যাশনাল মানে ডায়াবেটিস ডে হিসেবে ঘোষণা করে ইউনাইটেড নেশন। কয় তারিখে কথা বললেন? 2016 সালের ডিসেম্বরে। 17 সাল থেকে পালিত হচ্ছে। তারিখটা কি? এই 14ই নভেম্বর হলো ইন্টারন্যাশনাল। 14ই নভেম্বর। 14ই নভেম্বর কেন? 14ই নভেম্বরটা হলো ফ্রেডরিক বেন্টিং যে ইনসুলিন প্রথম আলাদা করতে সক্ষম হয়, মানুষের জন্য অ্যাভেলেবল করতে পারে, তো সেটা ওর জন্মদিন। তার প্রতি সম্মান দেখিয়ে ওইটাকে ইনসুলিনের কথা বললেন যখন, তাহলে আমরা বলতে হয় যে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী ইনসুলিন এবং ওরাল যে ওষুধ এটা ফ্রি করে দিয়েছেন। হ্যাঁ, এটা তো আমার মনে হয় এটা উল্লেখ করা দরকার। এবং মাননীয় প্রধানমন্ত্রী যেটা করেছেন, এটা আমার একটা বিরল সুযোগ হয়েছিল যে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী, সে কমিটিতে উনি আমাকেও রেখেছিলেন। তো একটা জয়েন্ট মিটিং হচ্ছিল, তো আমি বললাম যে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি এর চাইতে বড় কি শ্রদ্ধা হতে পারে যে ডায়াবেটিক রুগী, টাইপ 1 ডায়াবেটিক রুগী যারা ইনসুলিন ডিপেন্ডেন্ট, ওরা ইনসুলিন না থাকলে মরেই যাবে, তো ইনসুলিন ছাড়া সে বাঁচবেই না, তো ওটার হিউম্যান রাইট, তো এটাকে ফ্রি করে দেওয়া হোক। উনি সাথে সাথে এগ্রি করে ফেললেন, ওই দিনই হেলথ মিনিস্টারকে জানাই দিলেন। তো এই জন্য কিন্তু মহত্বের কাজ একটা। শুধু তাই না, এই জন্য কিন্তু উনি ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশনের প্রথম গ্লোবাল অ্যাম্বাসেডর। হ্যাঁ, ওনাকে গ্লোবাল অ্যাম্বাসেডর সম্মান দেওয়া হয়েছে এবং উনি প্রথম। এখন পৃথিবীর অন্য অনেক দেশের রাষ্ট্রপতিরা বা প্রাইম মিনিস্টার চেষ্টা করছেন হওয়ার জন্য, কিন্তু উনি প্রথম হয়েছে, বিশেষত এই কারণে। এই যে দ্রুত বেড়ে যাচ্ছে ডায়াবেটিক রোগীর সংখ্যা, এটা রোধ করার ব্যাপারে কোনো চিন্তা ভাবনা বা কি? তা তো আছে, সেটাই এই যে ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ইউএন ডে ফর ডায়াবেটিস হলো, তার একটা প্রধান উদ্দেশ্যই হলো যে মানুষকে সচেতন করা, যে এটা দুইটা জিনিস সচেতন। আমি এই প্রসঙ্গ আর একটু বড় ব্যাখ্যা সহ শুনবো আর একটা বিরতির পরে। আমরা আবার একটা বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, দেখছেন কথোপকথন, কথা বলছেন ডক্টর এ কে আজাদ খানের সঙ্গে। বিরতির পর আবার আমরা ফিরে আসবো আমাদের অনুষ্ঠানে, ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পর আবার আমরা ফিরে আসছি আমাদের অনুষ্ঠানে, দেখছেন কথোপকথন। যেটা বলছিলেন বিরতির আগে, ওই কথাটা একটু শুনি আবার। প্রথম কথা হলো যে পৃথিবীতে মহামারী হলো বা হয়েছে কেন হলো, তার ভিতরে উত্তরটা রয়েছে যে কীভাবে প্রিভেন্ট করা যায়। ডায়াবেটিস বাড়ার কারণ অনেক কিছু, হলো এই দুইটার প্রধান কারণ, যে মানুষ কায়িক শ্রম কমে যাচ্ছে এবং মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তন হচ্ছে, মানুষ মুটিয়ে যাচ্ছে। দেখেন, আপনাকে একটা সাধারণভাবে বলে, উন্নত বিশ্বেও তো ফাস্টফুড খায়, তাই না? কিন্তু খেলে ওরা জানে এটা ভালো না। তো আমার দেশে উর্দু বয়সের ছেলেমেয়েরা মনে করে ফাস্টফুড না খেলে জীবনটাই বৃথা, এটা যে ভালো নয় এইটা তাদের ছোটোবেলায় শেখানো হয়নি। তো আবার একটা হলো ফাস্টফুড বলতে খালি বার্গার আর পিৎজা না, কিন্তু আমাদের তেলে ভাজা পিঠা। দেখেন, আপনার ছোটোবেলার কথা আপনি মনে করেন, তেলে ভাজা পিঠা কি ছোটোবেলায় হাঁটলে আপনি রাস্তায় পেতেন? এখন তো সবখানি পাওয়া যায়। উন্নত বিশ্বে তো ফাস্টফুড স্কুলের ছেলেদের কাছাকাছি ফাস্টফুডের অ্যাডভার্টাইজমেন্ট করতে অ্যালাউড, বিক্রি করতে অ্যালাউড। আর আমাদের এখানে তো ফাস্টফুডের দোকানগুলো স্কুলের পাশেই। এটা সরকারকে আমরা জানিয়েছি যে এটা
তাহলে আপনি যে কথাগুলো বলছেন এগুলো তো সচেতনতা বৃদ্ধির কথাগুলো তা তো বলছেন। বটেই। সেই সচেতনতা বৃদ্ধির জন্য কিন্তু বারডেম কাজ করেছে, আমরা জানি। ডায়াবেটিক সমিতি ডায়াবেটিক সমিতি করেছে, সিনেমা তৈরি করেছে, নাটকের সিরিয়াল তৈরি করেছে, বিভিন্ন রকম প্রচার করা হচ্ছে। এই ব্যাপারে কি আর একটু গুছিয়ে কিছু করা যায় কি না? হ্যাঁ, তা তো বটেই। আমি মনে করি যে এই যে সাংস্কৃতিক ওয়ার্ল্ড, এটা গ্রেট পার্ট প্লে করতে পারে। এখানে যারা আমাদের দর্শক আছেন তার মধ্যে যাদের বয়স আমাদের কাছাকাছি, তারা হয়তো একটা সিনেমা দেখেছে। আমি মনে করি আপনি দেখেছেন, একটা ইংরেজি ছবি, নাম হলো ওয়ান ফ্লু ওভার দি কুকুজ নেস্ট। দেখুন ছবিটার হল থেকে বেরোবার সময়, জ্যাক নিকলসন, তো বেরোবার সময় আপনার মনে হবে কে নর্মাল, তাই না? তো দেখেন এইটাও একটা বড় বই লেখেও এটা বোঝাতে পারবেন না যে নর্মাল থেকে অ্যাবনর্মাল আলাদা করা অত সোজা নয়। তো সিনেমা ক্যান গিভ পাওয়ারফুল মেসেজ। আপনার চলচ্চিত্র এবং নাটকের অনেক বন্ধু আছে যারা খুব প্রথিতযশা, যারা আজকে পৃথিবীতে নেই। এ ব্যাপারে আমি ভাগ্যবান মানুষ, খুবই ভাগ্যবান মানুষ যে তাদের নাম আমরা জানি। আমি আপনার সামনে উচ্চারণ করতে চাই। আমাদের মরহুম আব্দুল্লাহ মামুনের কথা বলতে হয়, আপনাদের মরহুম এটিএম শামসুজ্জামানের কথা বলতে হয়, বুলবুল আমাদের ক্লাসমেট, বুলবুল আহমেদের কথা বলতে হয়। ও কমার্সে পড়তো। এদের কথা মনে পড়লে খারাপ তো লাগে নিশ্চয়ই। তা তো বটেই। মানুষ তো অনেক কিছু ছেড়ে থাকা যায়, বন্ধু বান্ধব ছাড়া কি থাকা আপনার কখনো মনে হয়েছে যে এইসব বড় বড় অভিনেতা আপনার বন্ধু, আমি কেন অভিনেতা হলাম না? দেখেন, আমি কিন্তু মনে করি, সত্যি বলছি, অভিনয় তো নিশ্চয়ই মানুষ চেষ্টা করে। আপনি তো নিজে ভালো অভিনেতা, মানুষ চেষ্টা করে, কিন্তু একটা ন্যাক আছে একটা, সবাই চেষ্টা করলে ভালো অভিনেতা হতে পারবেন না। এটা মানে প্রতিভার প্রশ্ন আছে, তাই না? কারণ যেমন যেমন ধরেন, আমি একটা উদাহরণ থেকে বলি, আমি এই উদাহরণটা বলে ফেলি। আমি বাংলাদেশে একজন এই থিয়েটার ওয়ার্ল্ডে আছে নূর, আসাদুজ্জামান নূর। জি, আমি মনে করি সে আউটস্ট্যান্ডিং অভিনেতা। মানে আমি ইনবর্ন, হ্যাঁ, প্রতিভাটা তার একেবারে সহজাত। আমি একবার একটা ওদের সেটাকে একটা করেছিলাম, সেখানে যে ও নিজে অ্যাপিয়ার করছে। আমি বললাম এইটা কেউ করতে, বাংলাদেশ আর কেউ করতে পারবে না। পরের বার যখন করি তাকে টেলিভিশন দেখাতে দিচ্ছে না, সে বলল প্রফেশনাল অভিনেতা দিয়ে করে দেবে, তাই করে দিয়েছে। আমি সে করতে পারে, কিন্তু ওইটা করতে পারবে না। আমি আবার শেষ করব একটা জিনিস দিয়ে। এই যে ৭৭ সালে আপনি লন্ডন থেকে, ইংল্যান্ড থেকে ঢাকায় গাড়ি চালিয়ে এলেন বন্ধু আনন্দের সঙ্গে, আনন্দের সঙ্গে এবং আনন্দের সঙ্গে, দুটোই বলবো। সেটা এইরকম ঘটনা কিন্তু তার আগেও ঘটেছে। কেউ কেউ চেষ্টা করেছেন। আমি জানি না ঠিক, তো আমরা যে এসেছিলাম, আমরা কিন্তু তার মানে আপনার মধ্যে একটা পর্যটক হওয়ার একটা প্রবণতা তো আছে। ইতিহাস সম্বন্ধে আমার ইন্টারেস্ট। তো ইতিহাস তো আপনি যদি কোথাও যান তাহলে তো ইতিহাসটা আপনার কাছে জীবন্ত হয়ে যায়, তাই না? তো আমার একটা অভ্যাস হলো, আমি যে কোথাও গেলে সেই জায়গাটা আগে পড়ে ফেলি। এখন তো ইজিয়ার হয়ে গেছে গুগলের জন্য, তখন তো অত ৭৭ সালে অত সোজা ছিল না। তা আমি তো তখন ওই কোনো একটা জায়গায় গেলে ওই জায়গার বই জোগাড় করে ফেলে পড়ে ফেলতাম, তাহলে জিনিসটা আপনার কাছে জীবন্ত হয়ে যায়। যেমন আমি একটা উদাহরণ থেকে বলি, আমি অ্যাক্রোপলিস গেছি গ্রিসে, আর ইরানে পার্সোপোলিস, দুইটা কিন্তু একই সময় বানানো, তাই না? পার্সোপোলিসের যে স্ট্রাকচার দেখেন, এটা মনে হয় একটা ওয়ান পিস অফ স্টোন, পাহাড়টা খুঁড়ে পাহাড়টা। আর অ্যাক্রোপলিসে গেলে দেখবেন যে পাথর একটার পর একটা, পাইলস অফ কয়েন্সের মতো। দেখেন স্ট্রাকচার অনেক অনেক তফাৎ। তো এটা ও বই পড়ে এটা ওই ফিলিংটা হয় না, না দেখলে হয় না। ২১ টেলিভিশনের পক্ষ থেকে, আমাদের দর্শকদের পক্ষ থেকে আপনাকে অশেষ কৃতজ্ঞতা যে আপনি আমাদেরকে একটু সময় দিয়েছেন। না, আমি সত্যিই কৃতজ্ঞ যে আপনি আমাকে ডেকেছেন, কারণ এখানে তো ডায়াবেটিস সম্বন্ধেও কিছু বলতে পারলাম তো, মানুষের সচেতন করার জন্য। সে তো বটেই। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এতক্ষণ আমাদের নিয়মিত অনুষ্ঠান কথোপকথন। কথা বলেছি জাতীয় অধ্যাপক ডক্টর এ কে আজাদ খানের সঙ্গে। তার বক্তব্য, তার কথা, তার প্রতিটি কথার মধ্যে দিয়ে কিন্তু কিছু না কিছু
বিষয় আমরা জেনেছি, কিছু না কিছু শিক্ষণীয় জিনিস ছিল, সেগুলো আপনারা মনে রাখবেন, নিজেদের জীবনে সেটা খাটাবার চেষ্টা করবেন। ভালো থাকবেন।